নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর কলমে ভাগ্যবতী। তার আগে বলে রাখি, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় জলছবিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প। তাই এখনও পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করছি আজকের গল্প ভাগ্যবতী। লক্ষ্মী ছাড়া বাউন্ডুলেটার মুখ দেখলেই গা জ্বলে যায় প্রতিমার, তা সে ঘাটে পথে যখনই হোক। আর আজ কিনা এই সদ্য ঘুম ভাঙা চোখে প্রথম নম্বর ওর মুখটাই দেখতে হলো। উপায় কি? কাক ভরে হঠাৎ দরজায় কড়া নাড়া শুনতে পেলে দরজাটা তো খুলতে আসতে হবেই তাড়াতাড়ি। আর প্রতিমার মতো তাড়াতাড়ি আর কে চলে আসতে পারবে লেপ কম্বলের মায়া ছেড়ে? হে বছরে শীতটা তো যাচ্ছি করেও যেতে চাইছে না, কাজেই লেপ কম্বলরা আজও বিছানায় ঠাঁই পাচ্ছে, শেষ রাত্রির দিকে হাদরও পাচ্ছে। তাদের ঠেলে সরিয়ে ফেলে চৌকি থেকে নেমেই প্রতিমা একবার পড়ল, এই ভোর সকালে আবার কার কি দরকার পড়ল বাবা। তবে সেই বলাটা স্বগতোক্তির পর্যায়েই পড়ল। ঘরে আর যে দুজন অন্য চৌকিতে অবস্থিত তাদের দিক থেকে সাড়া এলো না কিছু। প্রতিমা ঘরের দরজা খোলার আগেই দেওয়ালের পেরেকে ঝোলানো বাইরের দরজার তালার চাবিটা নামিয়ে নিয়ে খিল খুলে প্রায় ছুটে বেরিয়ে এলো, কারণ ততক্ষণে আর একবার কড়াটা নড়েছে, তবে কোনোবারই তারস্বরে নয়, যেন অনধিকারী সংকোচের মৃদুতা মেশানো। তার মানে নিজের দরকারেই এসেছে, তা অপরের দরকারে কে আর ভোর সকালে তার দরজায় ছুটে আসে? তো দরজা খুলতেই ফটকের নাম যে কেন ফটিক তা কে জানে। পোড়া কয়লার মতো খসখসে কালো রংটা তো জন্মকালে ফটফটে ফর্সা ছিল না, তো সে যাগ্গে অমন তো হয়েই থাকে। তেঠেঙে লম্বা এক মাথা ঝাঁকড়া চুল ছেলেটা যে সর্বদা প্রতিমার সুকান্তি সুন্দর ছেলেটার সঙ্গে লেপ্টে থাকে তাতেই গা জ্বলে যায় প্রতিমার। লেখাপড়ার তো ধার ধারে না, কি করে বেড়ায় কে জানে। দরজা খুলতেই বলে উঠল, ফটকে, মানিকে একটু ডেকে দিন তো। যেন অনুরোধ নয়, আদেশ। কেন, সাত সকালেই আবার মানিককে কি দরকার? আছে দরকার, দিন না তাড়াতাড়ি। ফটিকের কণ্ঠস্বরে স্বভাবগত অসহিষ্ণুতার সঙ্গে আর এক কাঠি অসহিষ্ণুতা যুক্ত হয়েছে। ও বাবা, তুমি যে একেবারে ঘোড়ায় জিন দিয়ে এসেছ, ঘুমোচ্ছে অঘরে, ডেকে তুলতে সময় লাগবে তো। দরকারটা বললে তবে তো তাড়া দিতে সুবিধে। সে আপনাকে বলা যাবে না। ও মা, আমাকে বলা যাবে না? কি এমন কথা? জানি না বাবা। বলে ভিতর দিকে দু পা পিছিয়ে গলাটা তুলে ডাক দেয় প্রতিমা, মানিক, অমানিক, ওঠ, এই দেখ তোর বন্ধু কি বলতে এসেছে। এই কোমল মধুর স্বর মানিকের ঘুম ভাঙানোর পক্ষে যথেষ্ট নয়, তবে প্রতিমার ওঠা এবং তৎপূর্বে কড়া নাড়ায় মানিকের বাবা সনদ ঘোষের ঘুমটা চটে গিয়েছিল। তাই সে গলা খাঁকারি দিয়ে লুঙ্গির ফাঁসটা টাইট করে গুজতে গুজতে উঠে এসে দাওয়া থেকেই হাঁক দেয়, কি ব্যাপার, কি হয়েছে, ডাকছে কে? ফটকে দরজার বাইরে থেকেই মুখ বাড়িয়ে বলে, কাকা, আমি ফটিক, মানিককে একটু চাই। মানিককে চাই? হয়েছেটা কি বাপু? সে আগে এখন বলা যাবে না। চমৎকার। সনদ ঘোষ বেজার গলায় বলে, ছেলেটাকে বাসি মুখে ডেকে নিয়ে যাচ্ছ, অথচ কারণটা জানতে পারা যাবে না। প্রতিমাও বলে ওঠে, সেই কথাই তো বলছিলাম, বার্তাটা কি না জেনেই ঘুমন্ত ছেলেকে ডেকে তুলব? ফটিক গম্ভীরভাবে বলে, তা বার্তাটি যখন জানানো যাচ্ছে না তখন ছেলেকে আর একবার পাশ ফিরিয়ে ঘুমোতে দিন। আমার আর দাঁড়িয়ে থাকবার সময় নেই, পরে জানতে পেরে মানিক যদি রাগারাগি করে আমায় দোষ দিতে আসবেন না। বলেই উল্টো পাক খায়। ওহ, সাধে দু চক্ষে দেখতে পারে না প্রতিমা, সর্বনেশে ছেলে, আর তলে তলে তার ছেলেটার মাথা খেয়ে খেয়ে সর্বনেশে করে তুলছে। তবু
এত বড় বুকের পাটা হলো না যে যাকগে মরুকগে বলে নিশ্চিন্ত হওয়া যায়। তাই মনের জ্বালা মনে চেপে ছুটে দরজার কাছে চলে এসে ডাক দিতে হয় ফটিককে। ফটিক, চলে যাচ্ছ কেন? এসো, দাঁড়াও, আসছে মানিক। ওই যে তোমার কাকা ডেকে তুলেছেন মানিককে। কি ভাগ্যি ফিরে আসে ফটিক। মানিকও পায়জামার দড়ি টাইট দিতে দিতে বেরিয়ে এসে ফটিকের কাছে সরে আসে। বিনা শব্দে কি যে বাক্য বিনিময় হয় কেবলমাত্র দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, তা কে জানে। মানিক বলে, তুই যা, আমি যাচ্ছি, মুখে এক ঝাপটা জল দিয়ে যাই। ফটিক বলে, আধ মিনিট। তারপর এগিয়ে যায়। ফটিকের গায়ে গেঞ্জি পায়জামার উপর একটা হাত কাটা ঝনঝরে মার্কা রংচটা সোয়েটার। প্রতিমা সেই দিকে ছেলে নজর ফেরাতে বলে ওঠে, ওই দেখ, ফটিক তো দিব্যি গরম জামায় এঁটে এসেছে, তুই যেন আবার শুধু গেঞ্জি গায়ে বেরিয়ে যাস নে। মানিক অবশ্যই এই বাহুল্য কথার উত্তর দেয় না। টিউবওয়েলের হ্যান্ডেলটা বার দুই মেরে চোখ মুখ ধুয়ে ঘাড়ে ভিজে হাত বুলোতে বুলোতে চকিতে ঘরে চলে এসে মায়ের গায়ে দেবার একখানা নীল রঙা ফুলকাটা গরম চাদর আলনা থেকে টেনে নিয়ে গায়ে জড়িয়ে চটিতে পা গলিয়ে বলে, কখন ফিরতে পারবো জানি না, বেশি দেরি হলে ভাবনার কিছু নেই, ভাত নিয়ে বসে থেকো না। তীর বেগে বেরিয়ে যায় মানিক রাগে জ্বলা অসহায় নিরুপায় হতবম্ব দুটো মানুষের সামনে দিয়ে। মস্তান মার্কা ছেলেদের মা বাপের মতো এমন অসহায় নিরুপায় আর কে আছে? সনদ দাওয়ার ধারে বসে পড়ে একটা বিড়ি ধরিয়ে মুখটা উটকোর মতো করে বলে, ব্যাপারটা বুঝতে পারলে কিছু? কি বুঝব? তুমিও যেখানে আমিও সেখানে, দুজনে চোখে চোখে কথা। আমার মালুম হচ্ছে আগে থেকে জানা কোনো ঘটনা, যেন কালার হাসি বোবাই চিনল। ওই ওই ফটকেই আমার মানকের দফা গয়া করল। ফটকে যেন ওর গুরু গোবিন্দ ইষ্ট। ফটকে চোখের ইশারায় ওঠা বসা বলেই ডুকরে ওঠে প্রতিমা। যখন বলেছিলুম মানকেকে কলকাতায় আমার দাদার কাছে পাঠিয়ে দাও, লেখাপড়া ভালো হবে, তখন কান দিয়েছিলে সে কথায়? তখন কি লম্বা চওড়া কথা! কি না ওখানে কোনো ছেলে মানুষ হচ্ছে না, লেখাপড়া শিখছে না, ভবানীর ছেলে কলেজে মাস্টারি করছে, সত্যচরণের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, অমুকের ছেলে তমুক হয়েছে। সনদ বেজার গলায় বলে, তা সেটা তো মিথ্যে নয়। তোমার ছেলে যদি গায়ে এত ছেলে থাকতে ফটকের চেলা হতে যায়, সেটা আমার দোষ? হ্যাঁ, যাকে বলে মায় তাড়ানো বাপে খেঁদানো ছেলে। সৎমা ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে, কোথাকার কোন দূর সম্পর্কের পিসির বাড়ি পড়ে আছে, হতভাগা বাপ তাই বসে বসে দেখছে। ও কি একখানা বিদ্যে দিগ্গজ হতে যাবে? হ্যাঁ, তোমার ছেলে তাকেই ভজতে গেল, সে দোষ আমার? সে কথা আর বলবো কোন মুখে, দোষ আমার কপালেরই। বলে প্রতিমা ছেড়ে উঠে নিত্যকর্ম বাসিপাট করতে লেগে যায়। মন যতই খারাপ থাকুক আর যতই বিফলতা আসুক, দৈনন্দিনের কাজ তো বন্ধ থাকবে না, আর মনের জন্যে হাতে পায়ে বিফলতাও আসবে না। তারা তাদের অভ্যস্ত কাজ ঠিকই করে চলে। সনত এখন আর দুটো বিড়ি ধ্বংস করে উঠে পড়বে, যথারীতি সাফসূত্র হয়ে নিজ কর্মের জোয়ালে নিজেকে জুততে যেতে যাবে। কর্ম আর কি, প্রথমটা পঞ্চায়েত অফিসে একবার ঢু মারা, সেখান থেকে কোনো নির্দেশনামা পেলে তদনুযায়ী কাজ করতে ছোটা, নির্দেশ কিছু না পেলে সাহাবাবুদের ইট ভাটাটা ঘুরে আসা, ওটা সনতের পার্ট টাইম কাজ। সকাল বেলায় মেজাজ ফেজাজ চটিয়ে দিয়ে গেল মস্তান ছোড়াটা। সাহাবাবুদের অনেক ফরমাস খাটতে হলো। ইটভাটা থেকে ফিরল যখন সনদ ঘোষ, তখন বেলা গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। মাঘের শেষ, বিকেলের দিকে রোদ ঝাপসা মেরে যাচ্ছে এখনো। বাড়ি ঠুকতেই প্রতিমা বলে উঠল, হ্যাঁ গো, মানকে তো এখনো ফিরল না। সনদ বাইরের সাজের খোলস ছাড়তে ছাড়তেই তেলের শিশিটা কুলঙ্গি থেকে নামিয়ে বলে, সাহাবাবুদের ওখানে এদিক ওদিক থেকে যা শুনলুম, তা যদি সত্যি হয় তাহলে তোমার গুণময় পুত্তুরটি সহজে ফিরছেন না। প্রতিমা ভয় ভয় গলায় বলে, কেন গো, কি হয়েছে? সে অনেক কথা, তবে আজ রাত্রিরের মধ্যেই এসে উঠতে পারবে কিনা সন্দেহ। যাকে তুমি এখন আমার ভাতটা বাড়ো, মাথায় জলটা ঢেলেই এলাম বলে।
তো পরিপাটি করে ভাতটি খেলো দিব্যি সনদ, এবং যতবারই প্রতিমা ছেলের প্রসঙ্গ তুলতে চেষ্টা করলো ততবারই তা গা এড়ানো জবাব দিয়ে সঠিক কিছু না বলে বলল, তুমিও তোমার ভাত কটা নিয়ে বসে পড়ো, বেলা তো সন্ধে ছুতে যায়। মানকে আজ আর ভাত খাচ্ছে না, এ বেলা অন্তত নয়। কেন, কি হয়েছে মানকের? প্রতিমা প্রায় হাউমাউ করে বলে ওঠে, কেবলই কথা চাপা দিচ্ছ, আমার গাটা ছুঁয়ে বলো তো কি হয়েছে তার, মা কালী দিব্যি। সনদ ঘোষ একটা ফেলে দেওয়া মাছের কাঁটা তুলে নিয়ে দাঁত খোঁটার কাজে লাগিয়ে অতীত গলায় বলে, আরে আরে বাবা, ভয়ের কিছু নেই, মানকের কিছু হয়নি। তিনি মহত্ব দেখাতে মাতঙ্গী বুড়ির মরা নিয়ে নবদ্বীপে গেছেন গঙ্গা সই করতে। ওর ওই চিবিয়ে চিবিয়ে কথায় প্রতিমা তেলে বেগুনে জ্বলে ওঠে। মানিকের কিছু হয়নি যখন, তখন মেজাজের রাস ছাড়তে পরোয়া কি। চেঁচিয়ে বলে, বসে বসে কথার প্যাঁচ মেরো না, শর্টকাটে বলো ব্যাপারটা কি? মাতঙ্গী বুড়ি মরলই বা কখন? মানিক সেটা জানলই বা কখন? আর সেই কুঠে বাগদি বুড়ির মরা নিয়ে গঙ্গা পাওয়াতে মানিক গেল কেন? ওই তো বললুম না, মহৎ একখানা বন্ধু জুটেছে তো, তাই রাজ্যির ভিকিরি নাকারি হাড় দুঃখীদের উপকার করে বেড়াচ্ছেন, সৎকার করতে ছুটছেন। এদিকে সেবার সাহাবাবুর শালাটা এখানে এসে হঠাৎ মারা যাওয়ায় পাড়ার সবাই ছুটে গেল শ্মশান বন্ধু হতে, অথচ ওই দুজনার টিকিটই দেখা গেল না। মানিকজোর যে কি বলেছিলে শুনেছিলে, বড় মানুষের শালার মরা তুলতে লোকের অভাব হবে না। প্রতিমা মনে মনে ভাবল, সে না হয় যাগে, একটা ভিন গায়ের লোক মদো মাতাল বজ্জাত, কোন চুলোয় বজ্জাতি করতে গিয়ে পাড়ায় গিয়ে মরেছিল, মানিক না গিয়েছিল ভালোই হয়েছিল, কিন্তু মাতঙ্গী বাগদিনী চিরকেলে খারাপ স্বভাবের মেয়ে মানুষ। বউ হয়ে এদেশে আসা পর্যন্ত প্রতিমা তার নিন্দে মন্দই শুনে এসেছে। তার জ্বালায় ভদ্রলোকের বাড়ির পুরুষরা রাতে বাড়ি থাকতে পেত না নাকি, বউগুলো জ্বলে মরত, সবাই হাড়ে চটা ছিল তার উপর। তবু কেউ তাকে সামনাসামনি চটাতে সাহস করত না, কারণ বুড়ি অনেক টোটকা টাটকি জড়িবুটি জানত, যা একেবারে অব্যর্থ। কাজেই বিপদকালে তার কাছে ছুটে যেতেই হতো। তবে আড়ালে মুখে বলতো, ওর কাছে কি আর যাই ওর ঘরের মা শেতলার কাছে, ভারী জাগ্রত দেবী, ওর শাশুড়ি নাকি মরণকালে ওকে ওই ঠাকুর আর বিদ্যে টিদ্যেগুলো দিয়ে গেছে। তো সে তো প্রতিমার বয়সকালে শোনা কথা, তখনই মাতঙ্গী বাগদিনী প্রায় বুড়ো হয়ে এসেছে, আর ইদানিং তো বেহদ্দ বুড়ো হয়ে ঘরে পড়ে থাকতো। লোকে বলতো নাকি কুষ্ঠ হয়েছে। তা হতেই পারে, পাপ তো কম করেনি। বাগদিনী হয়ে ব্রাহ্মণ কন্যেদের চোখের জল ফেলিয়েছেন, নাকি বামুন কর্তাদের নিজের হেসেলের মাংস ভাত খাইয়েছেন। হ্যাঁ তো বড় পাপ সয়। ইদানিং অবশ্যই ও পাড়ামুখো হতো না কেউ। টোটকার যুগ একেবারে চলে না গেলেও বুড়ির ক্ষমতাটা তো চলে গিয়েছিল। এই সারা গ্রামের মানুষ চিনত বুড়িকে, তবু কেউ জানতো না বুড়ির চলে কিসে, কি খেয়ে পড়ে জীবন নির্বাহ করছে। খোঁজ নিতে চেষ্টাও করেনি কেউ। কার দায় পড়েছে ওই নোংরা পাড়ায় নোংরা বুড়িটার খবর নিতে যাবার? যদিও প্রৌঢ় কি মাঝারি বয়সের অনেকের শরীরেই বুড়ির দেওয়া শেকড় বাকড়ের মাদুলি কবচ ধারণ করা আছে, এখনো ফেলে দিতে পারেনি। মোক্ষম অসুখ তো ওতেই সেরেছিল একদা, ফেলে দিতে সাহস হয় না। আরে বাবা, উপকারটা তো ওই দ্রব্যগুণের, কোনটা বুড়ির জানা তাই। তো এখন যখন তার ক্ষমতা ঘুচেছে, আর কে তাকে পুঁছতে যাবে? উপকারী তাই বলে চিরদিনের জন্যে বুড়ির ভালো মন্দের দায়িত্ব নিতে হবে? বুড়ি কি খেয়ে বেঁচে আছে তার খোঁজ করতে যেতে হবে? রয়েছে তো বেঁচে, না খেয়ে কি আর বেঁচে থাকে কেউ? না মরা পর্যন্ত থাকবেই বেঁচে। ছিলও তো তাই, একদিনে মরল। মরেছে না জুড়িয়েছে, গ্রামেরও শান্তি। যতদিন থাকতো ততই রোগের বিষ ছড়াতো। তা মরল, বেচারি প্রতিমার সনতের ছেলেটার ঘাড়ে চাপতে গেল কেন? ইতিমধ্যে মেয়ে পুরুষে 5টা লোক এদের বাড়িতে এসে গেছে।
এবং সকলের মুখেই ওই এক মন্তব্য, ফটকে না হয় মায় তাড়ানো বাপে খেদানো ছেলে, শ্মশানে গেল তো গেল, কিন্তু মানিক কেন? এই ভদ্রঘরের মানুষ দুটোর শিবরাত্রিরে সলতে সবেদর নীলমণি। ক্রমশ পাকা খবরটি এসে পৌঁছল। ওরাই মাতঙ্গীকে দেখভাল করতো নাকি। ওই দুটো ছেলে মানুষ ছেলে ওই ছোঁয়াছে রোগের গহ্বরে গিয়ে গিয়ে। তো লোকের যা স্বভাব, যত পায় ততই চায়, ভাবে না চাইতেই যখন ঘোড়াটা দিচ্ছে, চাইলে তাহলে হাতিটা দেবে। কাজেই ওই বাচ্চা ছেলে দুটোর কাছে নাকি হাতে ধরে আবদার জানিয়ে চলতো বরাবর। বলে এই ভুরির রাস্তাকে গঙ্গায় দিতে হবে, ঠিকই তো দাদারা? কথা দিয়ে রেখেছিস, মনে থাকে যেন? হ্যাঁ, 3 সত্যি দিয়েছিলি। শুনেছে সে কথা বাগদিপাড়ার কেউ কেউ। তবে সত্যিই যে ছেলে দুটো সেই প্রার্থনাটি রাখবে, বুড়ি মরতেই গরুর গাড়ি ভাড়া করে লাশ গঙ্গায় নিয়ে যাবে, এ কথা কেউ ভেবেছিল নাকি? তাই হলো। তোর জোরের সময় মান্যগণ্য 2-1 নাকি দুঃখীরাম গাড়োয়ানকে ভাঙচি দিতে চেষ্টা করেছিল। বলো কি হে, গরু হচ্ছে স্বয়ং মা ভগবতী, মরা বইবে, তাও বাগদির মরা? দুঃখীরাম হেসে ফেলেছিল। মা ভগবতীকে দিয়ে কি বওয়ানোর কাজে লাগানো হয় বাবু? গাড়ি তো বয় বলদে। তা তোমার গাড়িখানাও তো অশুদ্ধ হয়ে যাবে। দুঃখীরাম সেইভাবেই বলেছিল। এ যুগে আবার শুদ্ধ অশুদ্ধর বিচার পালা, কে কোনটা মানছে বলেন? তাছাড়া গাড়ি বলদ দুয়েই তো মা গঙ্গায় ডুবিয়ে আনবো, তবু কূট প্রশ্ন। বলি পোড়ানোটা হবে কোন চুলোয়? তা জানি নে, গঙ্গা তীরে চুলোচিতা তো আছেই, কোথাও নিশ্চয়। এর নামই হচ্ছে যার জন্যে চুরি করি সেই বলে চোর। ভেবেছিলেন ওরা। এও ভেবেছিলেন খুব টাকা খেয়েছে বোধহয়। বেওয়ারিশ মরা বলে উচিত জায়গায় খবর দিয়ে দিলেই তো উচিত ব্যবস্থা হয়ে যেত। হ্যাঁ, তা নয়, মাতু বাগদিনী গাড়ি চেপে গঙ্গায় চললেন। গায়ের ধারের কাছে ভাগার ছিল না, টেনে ফেলে দিলেই তো আপদ চুক্ত। তবু নাছড়া একজন মান্যমান ব্যক্তি ওই দুঃখীরামকেই পুনঃ প্রশ্ন করলেন। তিনকুলে তো ছিল না কেউ কম্বিন কালে, মুখে আগুনটা দেবে কে? বেসহপত লোকটা জোর হেসে বলে উঠেছিল, হ্যাঁ, এই দেখেন, আপনারা কি আমারে সব জানতা ঠাউরেছেন? সে ওরাই বুঝবে যারা দায়িত্ব নিয়ে গেছে। এখনকার লোক তো রাত দিন জ্যান্তর মুখেই আগুন টুকছে, তো মরার মুখের জন্য ভাব না। যারা নিয়ে যাচ্ছে তারাই কেউ দেবে হয়তো। তাদের একজন যাদের মধ্যে প্রতিমার মানিকও আছে? ভগবান গো! যারা দায়িত্ব নিয়ে মরাকে নিয়ে গিয়েছিল তারা ফিরল পরদিন বেলা 10টা-11টা নাগাদ। দুঃখীদের পাড়া পর্যন্ত গিয়ে দুঃখীরামের পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে তারা নিজেদের পাড়ার ভেতর ঢুকে আসার সময় থেকেই নিষ্কর্মাদের দল তাদের সঙ্গ নিয়েছে, আর আলতু ফালতু প্রশ্ন করেই চলেছে। মাতঙ্গী বুড়ির শুকনো পাতাটির মতো শরীরটা ভস্মসাৎ হতে কতটা সময় লেগেছিল, এ প্রশ্নের উত্তর পেয়ে কার কি লাভ কে জানে। তবু তেমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ফটিক আর মানিককে একাধিকবার। তবে রাস্তাঘাটে মাঠে হাটে কেউই তাদের ওপর সতেজে ঝাঁপিয়ে পড়েনি। সেটা পড়ল বাড়ি এসে পৌঁছানো মাত্রই। বাড়ি মানে মানিকদের বাড়ি, যেখান থেকে গতকাল ভোর সকালে ফটকে তার বন্ধুকে ডেকে নিয়ে বার করে বেপাত্তা হয়ে গিয়েছিল। দিনের বেলায় সদরে খিল পড়ে না, শুধু ভেজানো থাকে, তাই সহজেই কপারটা ঠেলে ঢুকে এলো দুজনে। কোনো এক সময় যে সবস্ত্রে গঙ্গা স্নান করেছিল পরণ পরিচ্ছদে তার সাক্ষ্য প্রমাণ। কোঁচকানো মোচড়ানো, হয়তো কোনোখানে একাট্টু ভিজে ভাব, বাকিটা শুকিয়ে খড়খড়ে, যাতে বেশ কিছু কাদার প্রলেপ। চুলের অবস্থাও তাই, যে চুলে মানিক দিনে 10 বার চিরুনি চালায়। কপার ঠেলার শব্দ পেয়েই সনদ বলে উঠল, কে? খ্যানখ্যানে ভাঙা গলা। কেউ উত্তর দিল না, তবে ভিতরে ঢুকে এলো। সনত এখন ব্যঙ্গ বিদ্রুপের জ্বালা মিশানো স্বরে বলে উঠল, ও,
মহাপুরুষেরা ফিরলেন এতক্ষণে। সঙ্গে সঙ্গে প্রতিমা এসেই ডুকরে উঠল। ফিরলি তাহলে বাবা মানিক? মানিক চুলে একটু হাত বুলিয়ে নিয়ে বললে, কেন, ভেবেছিলে নাকি আর ফিরবো না? খরচের খাতায় লিখে ফেলেছিলে? বালাই ষাট, কি কথা ছিরি? বলি, না বলা কওয়া, সেই যে কাল বেরিয়ে গেলি, তারপর এই পর্যন্ত কিভাবে দিনরাত কেটেছে খেয়াল করেছিস? যাক, কথা পরে হবে, এখন আগে সাফসুতরো হয়ে দুজনায় একটু জল মুখে দে। কি চেহারা হয়েছে! যা বাবা, হাত মুখ ধুয়ে নে। না, এখন ওসব থাক, রাখো তোমার আদর। সেইখান থেকে একটা বিরক্ত গলায় স্বর ভেসে এলো, দেখবে না কেন? মাচানে চাপিয়ে সরকারি হাসপাতালে তো নিয়েও গেছিল, তো সেখান থেকে যদি ভাগিয়ে দেয়, ভর্তি করতে রাজি না হয়, লোকে কি করবে? ভাগিয়ে দিয়েছিল হাসপাতাল থেকে? না দিয়েছে তো কি মিছে কথা বলা হচ্ছে? সাফ কথা বলে দিল, কুঠে রোগীকে ভর্তি করা হয় না। সনদ বীর বিক্রমে বলে, সে তো বলতেই পারে, তার জন্যে আলাদা হাসপাতাল থাকে। বলি, অন্য রুগীদের ভালো মন্দ দেখতে হবে না? তাই বলে এই দুটো বাচ্চা ছেলে তাকে পোড়াতে ছুটবে? জনতা থেকে অদৃশ্য রূপে কথা বললে, সবই বলা যায়, তাই তো বলতে শোনা গেল। বাচ্চাই বটে। বাচ্চা না, আহা, তো বয়সে যদি তাই হয়, ছুটতে ওদের বলেছে কেউ? নিজেদের গরজেই গেছিল। বুড়ির সঙ্গে যে প্রাণের বন্ধুত্ব, সব্য ঘন্টা তো ওইখানেই পড়ে থাকতে দেখা যেত বাড়ির জোর দুটিকে। বুড়ির জন্যে ওষুধ রে, পথ্যি রে, আমরা তো তাই বলা বলি করি। এই ফটিকবাবুর না হয় মা বাপ থেকেও নাই, মানিকবাবুর তো আছে। তেনারা ছাড়ে কোন প্রাণে? বাপের প্রাণ ভোলায় আর চুপ করে থাকে তারা, দেই দেই করে নেচে ওঠে তারা। সাত করে ছাড়ে, তলে তলে কোথায় কি করছে তা টের পায়। এই যে নাটের গুরু এইটি আমাদের ছেলেটার মাথা খেলো, সর্বদা ওর পেছনে ল্যাংবোট হয়ে ঘোরাঘুরি। নাটের গরু কিন্তু তথাপি নীরব। উঠোনের জাম গাছ তলাটায় দাঁড়িয়ে এক মনে খড়ি ওঠা গাটা খ্যাস খ্যাস করে চুলকে যাচ্ছে। বাইরে ভিড় বাড়ছে। অনেকগুলো মুখ দেখতে পেয়ে সনদ ঘোষ বীরত্ব দেখাতেই বোধহয় আবার হঠাৎ হুঙ্কার দিয়ে ওঠে, তা পাড়ায় মরা পচার ভয়ে যদি তাকে টেনে ভাগাড়ে ফেলে না দিয়ে সৎকার করতে যেতে হয় তো না হয় হলোই, তবে এত কাঠখড় পুড়িয়ে দিনটা রাত্রিটা পার করে গঙ্গায় দিতে যাওয়া কেন? গায়ে যত মরা মরছে সবাই গঙ্গায় যাচ্ছে, হ্যাঁ? গঙ্গায় নিয়ে যাওয়ার আদিক্ষেতাটা কি জন্যে? মানিক সপাটে উত্তর দেয়, সবাই যাচ্ছে না, সে তাদের ইচ্ছে থাকে না বলে। মাতুবুড়ি যে ওই গঙ্গা গঙ্গা করে হাঁপিয়ে মরেছে চিরদিন, সেই কবে থেকে 3 সত্যি করিয়ে নিয়েছিল আমাদের, সেই সত্যিটা রাখতে হবে না? রাখতে হবে। সনদ হাউয়ের মতো ফস করে জ্বলে ওঠে। খড়ের গাদার আগুন লাগার মতো দাউ দাউ করে ওঠে। ওরে আমার যুধিষ্ঠিরের ছানারা এলেন রে! পাজি বুড়ি বাগে পেয়ে কবে কখন একটা বেয়ারা সত্যি করিয়ে দিয়েছিল বলে সেটা রাখতে হবে? ওরে নির্বুদ্ধি ঢেকি মানকে, তোকে যে ভূতাশ্রয় করেছে দেখছি, তা নইলে এমন বুদ্ধি হতো হোস? তোর বাপের ঠাকুমাও তো শুনেছি হাড় কখানা গঙ্গায় দিস বলে বলে হে দিয়ে মরেছিল। 3 হুড়বির ছেলে থাকতে পেয়েছিল গঙ্গায় যাওয়া সোজা? হঠাৎ এই সময় ফটিক নীরবতা ভেঙে বলে ওঠে, তো সেই হুড়বীরেরা মায়ের আকুলতার আবদারটুকু রাখলেন নাই বা কেন? কেন? একরাশ আগুন ঝরিয়ে বলে ওঠে সনদ ঘোষ। কেন সেই কৈফিয়ত আমি তোমায় দিতে যাব মস্তান ছোকরা? নিজে উচ্ছন্নে গেছো, আমার ছেলেটাকে উচ্ছন্নে দিচ্ছ। ওহ, ভেবে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। সেই একটা কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে ছোঁয়া নাড়া করে। ফটিক হঠাৎ ভারী গম্ভীর হয়ে গিয়ে বলে, ব্যাধিটা ওর কুষ্ঠ ছিল না কাকাবাবু, ব্যাধি অন্য। বটে বটে, তুমি সব জানতা? দেশ শুদ্ধ লোক জানে বুড়ির কুষ্ঠ হয়েছিল। ভুল জানে। ওহ, তো তুমি তাহলে এক মস্ত বিলেত ফেরত ডাক্তার। ঠিকটা কি জানো শুনি? ফটিক এবার গায়ে মশা মারার মতো থাবড়া বসিয়ে বলে, অন্য একখানা খারাপ ব্যাধি হয়েছিল, চরিত্রের খারাপ হবার ব্যাধি। কি ব্যাধি? এখন শুধু সনদ নয়, সমবেতর মধ্যে একটা ভয়ঙ্কর ছিছির হুঙ্কার ওঠে। বাহ বাহ,
তাহলে তো আরও চমৎকার। তা হতেই পারে। রাজ্যি শুদ্ধ সবাই জানে ওই বুড়ির বয়সকাল থেকেই ছিল একটা ডার্ক সাইডে নষ্ট চরিত্র মেয়ে ছেলে। তো তোমাদের তাকে নিয়ে কিসের এত মাতামাতি? হে, তার শরীরটাকে ভাগাড়ে না দিয়ে নবদ্বীপে বয়ে নিয়ে গিয়ে গঙ্গায় দিতে যাওয়া? কত টাকা খাইয়ে গিয়েছিল বুড়ি তোমাদের? আপনারা থামবেন বলে মানিক দাওয়ায় বসে পড়ে। ফটিক বসে পড়ে না, লম্বা ঢ্যাঙা শরীরটাকে খাড়া দাঁড় করিয়ে রেখে ব্যঙ্গের গলায় বলে, কত টাকা ছিল তার তা আপনারাই ভালো জানেন। না খেয়েই মরতে বসেছিল। তো মশাইরা ছোট মুখে বড় কথা না কইয়ে ছাড়লেন না। বলি, একটা মেয়ে ছেলে ঘরে বসে একলা একলা চরিত্র খারাপ করতে পারে, তার সাহায্য সহায়তা লাগে না? তো এই আপনাদেরই বাপ খুড়োরা একদা সেই সাহায্য সহায়তা করেছিল তো, নাকি ভূতে? সে কথা মনে আসে না একবারের জন্যে? বুড়ি কেন গঙ্গা পেল এই হিংসে জ্বলছেন? গঙ্গা পাওয়া তো ওনারই দরকার ছিল। শতেক জনের পাপের ভার বয়ে বয়ে মরছিল। যান যান, যে যার ঘরে যান, নিজের চরকায় তেল দেন গে। মানিক, চলি রে। থুই বাবা, আর আমার সঙ্গে মিশতে আসিস নে। আমার পাল্লায় পড়ে তোর 700 হেনস্তা। বলে যাবার জন্যে পা বাড়ায়। হঠাৎ ঘরের মধ্যে থেকে প্রতিমা বেরিয়ে আসে, দুহাতে দুটো গেলাস। ব্যাকুলভাবে বলে ওঠে, চলি রে কি বাবা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসো, কাল থেকে অনাহার, চলে যাওয়া তো চলবে না। বাতাসার শরবত করে বসে আছি, ওনারা জবাবদিহি শেষ হয় না। রাজ্যি শুদ্ধ সবাই এসে এই সবাই হুমড়ে পড়ল। ছেলে দুটোর দড়ি কাটা মুখ দুখানা দেখে একটু মায়া মমতা এলো না? নাও নাও, এইটুকু গলায় ঢালো তো, তারপর মিষ্টি খেয়ে জল খাও। খানিক জিরিয়ে নিয়ে ফটিক শান্ত গলায় বলে, মানিককে দিন কাকিমা, আমার লাগবে না। প্রতিমা বাইরে উত্তেজিত জমায়েত এবং সামনে খাঁচায় ভরা বাঘকে একদম বিস্মৃত হয়ে শক্ত জেদের গলায় বলে, লাগবে না বললেই শুনবে কাকিমা, এক পা এগেও তো দেখি। বাঘ কেমন ভ্যাবা চ্যাকা খেয়ে গর্জনের বদলে ঝগড়ায় হেরে যাওয়া বেড়ালের মতো ফ্যাস ফ্যাস করে বলে, বাহ বাহ, একেই বলে মহিয়সী মহিলা। তো হঠাৎ ভূতের মুখে রাম নাম কেন? তলে তলে নিজেও তো কম তর পাও না, হেনস্তা করতে ছাড়ো না। প্রতিমা আসতে বলে, ভুল করতাম তো, ভুল তো ভাগ্যও মানুষের। এতদিনে টের পেলাম, এই এত বড় গাখানায় মানুষ বলতে এই একটা ছেলেই ছিল। মানকে তার সঙ্গে মিশে মানুষের তরে আসতে পেরেছে। দৃষ্টিটা অন্ধ ছিল, এতদিন বুঝতে পারিনি। মহা বিদ্যান্ত জীবনে ঠের দেখলুম, অন্তরে জ্ঞান জন্মেছে কার, কে বুঝতে শিখেছে? লোক সমাজ চিরদিনই একের পাপে অন্যকে দণ্ড দিয়ে এসেছে। মহাবিদ্যেবানরাও কেউ সেটা তলিয়ে দেখেনি কখনো। আহা, তোরা দুটো বাচ্চা ছেলে, তোদের মধ্যে এতখানি মনুষ্যত্ব, এতখানি জ্ঞান। গুরুজন হই তাই, নইলে তোদের পায়ের ধুলো নিতে ইচ্ছা হচ্ছে। এতদিন জেনে এসেছি দুর্ভাগা অভাগা হতভাগাদের ঘেন্না করতেই হয়। এখন জানছি তাদের ভালোবাসতেও হয়। সনদ আর পারে না, বিছের কামড় খাওয়ার মতো ছটফটিয়ে উঠে বলে, বাহ বাহ, বেড়ে নাটকের পালা হয়ে গেল একখানা। কি লেকচার! অভাগা দুর্ভাগা হতভাগাদের ভালোবাসতে হয়, এই জেনে উনি এখন গুরুর চরণধুলি নিতে চাইছেন। হ্যাঁ, মন মহৎ মানা হলে অমন মহৎ পুত্তুর হয়। ফটিকের স্বভাবগত রুক্ষ কণ্ঠস্বরে একটা অন্য প্রলেপ পড়ল। বলে উঠল সে, ঠিক বলেছেন কাকাবাবু, এমন মা না হলে অমন ছেলে হয়। আমার কথা বাদ দেন, উলুঙ্গর নাই বাটপাড়ের ভয়। আমার যা মন চাই করার কোনো বাধা নাই, কিন্তু ওই মানকে বেচারা যা করতে যায় ভয়ে সারা, রাত দিন কাঁটা হয়েই থাকে। দুঃখী মানুষের ভালো করতে যাবে, তাও চোরের মতো চুপি চুপি। কত মানা করি, বলি তুই বাবা এ লাইন ছাড়, হতভাগারা তো বেঘরে মরবার জন্যই পৃথিবীতে এসেছে, তুই আর কজনকে বাঁচাবি? তার থেকে চাচা আপন প্রাণ বাঁচা মন্তরটা ধর। সুখের সাগরে ভাসবার কপাল নিয়ে এসে
পরের পাক ঠেলে মরছিস কেন? তো শোনে না, তাড়ি দিতে চাইলে কাঁদে। ওই বুড়িকে গঙ্গায় দেবা 3 সত্যি করে মরেছিল তো মানকেই। আমি বাবা ওসব গঙ্গা ফঙ্গা মানি না। তো মানকে বলে কি না বুড়ি তো মানতো, সেই বিশ্বাসেই ও স্বর্গে পৌঁছে যাবে। তো ওই সত্যি পালনটা না করতে পারলে বুদ্ধুটা পাগলা বনে যেত, তাই ওর করে গোড় দিতে হলো। কই কাকিমা আপনার শরবত? গলাটা দেখছি সত্যিই কাঠ হয়ে আছে। আমি বুঝিনি, অথচ আপনি দেখে বুঝে ফেললেন। একেই বলে মায়ের প্রাণ। মানকে তুই বড় ভাগ্যবান রে। প্রতিমা আসতে বলে, উল্টো বলছো বাবা, আমিই বড় ভাগ্যবতী। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর কলমে ভাগ্যবতী। আশা করি গল্পটি সকলের খুব ভালো লেগেছে। আবার আর একবার মনে করিয়ে দিই, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক রাত 9টায় জলছবিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প। তাই এখনও পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো আসি তাহলে, ধন্যবাদ।